আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বন্ধু নমস্কার। সিজেপি মানে ককরোচ জনতা পার্টি যে সেপ্টেম্বর মাসের 5 তারিখ দিল্লিতে একদিনের জন্য প্রতিবাদ মিছিল করবে বলে ঘোষণা দিয়েছে, সেটা কি আদতেই একদিনেই শেষ হবে, না দিল্লির বুকে আরো একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের সূত্রপাত হবে সেদিন? সিজেপি মানে ককরোচ জনতা পার্টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল জুলাই মাসের 25 তারিখ কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারা, সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই নাকি এখনো পর্যন্ত তারা মানেনি, কার্যক্ষেত্রে সেগুলোকে পালন করেনি। ফলে তারা মনে করছে যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তারা মনে করছে তাদের সঙ্গে বাদা খিলাফি করা হয়েছে, মানে কথা দিয়ে কথা না রাখার একটা উদাহরণ তৈরি হয়েছে। তার কারণে ককরোচ জনতা পার্টির যে টিম রয়েছে, রাষ্ট্রীয় যে কর্মসমিতি রয়েছে, তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দিল্লির বুকে আবারও আন্দোলনে নামবে। কিন্তু এবারের আন্দোলনটা যন্তর মন্তরে হবে না, এবার হবে ইন্ডিয়া গেটের সামনে তারা জমায়েত করবে, তারপর সেখান থেকে দিল্লি পুলিশের হেডকোয়ার্টার পর্যন্ত তারা মিছিল করবে। তারা বারবার বলছে যে তাদের মিছিল শান্তিপূর্ণ হবে এবং মূলত তাদের দাবিগুলো পালন করার জন্য, সরকারকে বাধ্য করার জন্য তারা আন্দোলনটা করবে। কিন্তু কথা হলো যে সাম্প্রতিক অতীতে তারা যে আন্দোলন করেছে দিল্লির বুকে যন্তর মন্তরে, জুন মাসের 20 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত, সেই আন্দোলন তো মূলত একদিনে হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে একদিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে পুলিশ তাদেরকে বারবার সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা সত্ত্বেও তারা সেখান থেকে নড়াচড়া করেনি, তারা সেখান থেকে যায়নি অন্য কোথাও, তারা আন্দোলনকে মানে শেষ করেনি এবং এটাকে কন্টিনিউ করতে থাকে। ধীরে 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 আন্দোলন বৃহৎ আকার ধারণ করতে করতে একটা সময় এই রকম অবস্থায় চলে আসে যে আন্দোলনে আপনার বিরাট সংখ্যক ছাত্রছাত্রী, বিরাট সংখ্যক যুবক যুবতী অংশগ্রহণ করে দিল্লির বুকে। কেউ কেউ বলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তরুণ তরুণীর ভিড় জমে যায়, বিরাট সংখ্যায় জেনজিরা তাতে অংশগ্রহণ করে। এরপরে দিল্লিতে যখন তারা সংসদ মার্চ করে যন্তর মন্তর থেকে, তখন তাদের ওপরে দিল্লি পুলিশ এবং র্যাফের জওয়ানেরা ব্যাপকভাবে লাঠিচার্জ করে এবং তাদের ওপরে প্যালেট গান পর্যন্ত ব্যবহার করার অভিযোগ ওঠে। তাছাড়া কাঁদানে গ্যাস ট্যাস ইত্যাদি তো হয়ই ব্যবহার। এবার সেই ঘটনার পরে পুরো চিত্রটা পাল্টে যায়। এরপরে এই আন্দোলন আরো বেশি গতি পায়, তাতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আরো বেশি যুবক যুবতীরা যায়। বিরোধী দলগুলো তীব্র সমালোচনায় ফেটে পড়ে, সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে। দেশের প্রধানমন্ত্রী এরপরে বাধ্য হয়ে মিডনাইটে রিল তৈরি করেন সোশ্যাল মিডিয়াতে। 25শে জুলাই শেষ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তারা দুজনে মিলে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে। সেখানে বৈঠক শেষ করে তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন যে আন্দোলনকারীদের সবগুলো দাবি সরকার মেনে নিয়েছে এবং সেগুলো তারা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু দেখা গেছে এই সাংবাদিক সম্মেলনের বা তাদের সেই বৈঠকের পরে 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও সিজেপির মেম্বাররা, সিজেপির নেতারা দাবি করছেন যে তাদের যে চুক্তি হয়েছিল, মানে আলোচনা হয়েছিল মৌখিকভাবে, তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুসারে সরকার তার কথা রাখেনি। সরকার সেক্ষেত্রে মূল 4টি প্রতিশ্রুতির মধ্যে 3টি নাকি পালন করেনি, যার মধ্যে একটি হলো র্যাব এবং দিল্লি পুলিশ এখনো পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করেনি। দ্বিতীয়টি হলো যে নিট ইউজি পরীক্ষায় মানে পেপার লিকের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছিল তাদের পরিবারে ক্ষতিপূরণ দেয়নি। সিজেপির দাবি ছিল 1 কোটি টাকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার, কিন্তু সেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
তাছাড়া আন্দোলনকারীদের ওপরে যে সমস্ত এফআইআর করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে, সেগুলো একেবারে পরিপূর্ণভাবে প্রত্যাহার করা হবে বলা হয়েছিল। শুধু তা না, এরপরে তাদেরকে কোনো জায়গাতে, কোনো রাজ্যে তাদেরকে হ্যারাস করা হবে না, এগুলো বলা হয়েছিল। কিন্তু তাদের দাবি হলো যে এখনো হ্যারাসমেন্ট চলছে, এফআইআর সব কিছু এখনো প্রত্যাহার করা হয়নি। এমনকি সুপ্রিম কোর্টও একাধিকবার সবগুলো এফআইআর সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা বললেও সেগুলো সরকার করেনি। সুতরাং তারা মনে করছে যে আবারও আন্দোলন করা দরকার এবং এবারে আবার আগের তুলনায় আরো বৃহৎ আকার আন্দোলন করা দরকার। তার জন্য তারা 5ই সেপ্টেম্বর তারা দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনটা আগের আন্দোলন থেকে পৃথক হলেও, মিছিলের কথা বলা হলেও, অনেকের ধারণা এই আন্দোলনটা আবার আগের মতো অথবা আগের চেয়েও বড় হয়ে যেতে পারে। শিওর দিয়ে কেউ বলতে পারছে না, কিন্তু অনেকের ধারণা। কারণ কি হলো? কারণ হলো যে ইতিমধ্যে রাহুল গান্ধী, বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী, ক্রমাগতভাবে অমিত শাহের কাছে জবাবদিহি চেয়ে আসছেন যে পেলেট গান যে ব্যবহার করা হয়েছে ছাত্রছাত্রীদের ওপরে 20 জুলাই, সেই পেলেট গানটা কার নির্দেশে চালানো হয়েছিল, সেটা সেই নির্দেশ কি অমিত শাহ দিয়েছিলেন অথবা অমিত শাহ ছাড়া অন্য কেউ কি দিয়েছিলেন? এই সংক্রান্ত ব্যাপারে অমিত শাহের কাছ থেকে বিবৃতি চেয়ে আসছেন। তিনি একাধিকবার অমিত শাহের পদত্যাগের কথা পর্যন্ত বলেছেন। এবারে অনেকের ধারণা এরকম যে যেহেতু রাহুল গান্ধী ক্রমাগতভাবে এবং অন্যান্য বিরোধী দলগুলো ক্রমাগতভাবে পেলেট গানের ইস্যুটাকে তুলে আসছে এবং অমিত শাহের ওপরে প্রেশার ক্রিয়েট করে আসছে, সেহেতু হতে পারে যে সিজেপির আন্দোলনের সময়ে অথবা তার একটু আগে পরে বিরোধীরাও তাদের কর্মী বাহিনীকে ময়দানে নামাতে পারে। অর্থাৎ তারা হয়তো এই আন্দোলনটাকে শেষ পর্যন্ত অমিত শাহের পদত্যাগের দাবিতে আন্দোলনে পরিণত করে দিতে পারে। হতে পারে যে এই বিষয়টা এখনো পর্যন্ত গোপনে রাখা হচ্ছে, গোপনে কোনো পরিকল্পনা করে হয়তো সার্বিকভাবে সিজেপি, কংগ্রেস, তারপর ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যান্য শরিক দলগুলো, এরা সবাই মিলে হয়তো বিজেপিকে একটা বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ দেওয়ার জন্য পরিকল্পনা করছে। সুতরাং হতে পারে প্রাইমারিলি বিজেপি এবং সিজেপি মুখোমুখি, এরকমটা মনে হলেও শেষ পর্যন্ত হতে পারে যে বিজেপি ভার্সাস অল মুখোমুখি এইরকম হয়ে যেতে পারে। তো তার কারণে কি কারণে এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে, এটা মোটামুটি পরিষ্কার এখন সবার কাছে যে তাদের যে আনফুলফিলড যে ডিমান্ডগুলো রয়েছে, যেগুলো এখনো সরকার পূরণ করেনি বলে তাদের অভিযোগ, সেই আনফুলফিলড ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য তারা এই জমায়েতের ডাক দিয়েছেন। সেখানে ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত তারা মার্চ করবেন। কিন্তু কথা হলো, এই মার্চ কি তাদেরকে করতে দেবে দিল্লি পুলিশ? ভারত সরকার, দিল্লি পুলিশ যে সরকারের অধীনে, দিল্লি সরকারের অধীনে কিন্তু দিল্লি পুলিশ না, ভারত সরকারের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রক থেকেই দিল্লি পুলিশকে পরিচালনা করা হয়। তো সুতরাং দিল্লি পুলিশ এবং ভারত সরকার কি চাইবে যে আবারও একটা আন্দোলন দিল্লির বুকে তৈরি হোক? তো এই কারণে তারা কি সেই দিন আন্দোলনের অনুমতি না দিয়ে তাদেরকে শুরুতেই আটকে দেওয়ার চেষ্টা করবে? বা ধরুন তাদেরকে আন্দোলনের অনুমতি দেওয়া হলো না এবং তারা তারপরেও পথে নামার সিদ্ধান্ত নিল, তাহলে কি অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এবং অন্যান্য তাদের যে লিডারশিপ রয়েছে তাদেরকে কি গ্রেপ্তার করবে অথবা তাদেরকে কি গৃহবন্দী করবে? অথবা তারা পথে নামলে সেখানেই তাদেরকে আটকে দেওয়া হবে, অর্থাৎ ইন্ডিয়া গেট পর্যন্ত তারা যাতে না যেতে পারে তার চেয়ে যথেষ্ট দূরবর্তী স্থানে তাদেরকে আটকে দিয়ে এবং তারা যাতে বড় ধরনের জমায়েত করতে না পারে তার জন্য বিভিন্ন জায়গাতে হয় ক্র্যাকডাউন করা, না হয় ব্যারিয়ার তৈরি করে বিভিন্ন জায়গাতে তাদেরকে আটকে দিয়ে জলকামান, কাঁদানে গ্যাস ইত্যাদি ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া। এই ধরনের কোনো কঠিন সিদ্ধান্ত কি ভারত সরকার নেবে? এবার কথা হলো, ধরে নিই আমরা যে সরকার এই ধরনেরই কোনো কঠিন সিদ্ধান্ত নিল যে ভাই আবারও দিল্লির বুকে যাতে বড় আন্দোলন করে সরকারকে সমস্যার মধ্যে ফেলতে না পারে, তাহলে কি আন্দোলনটা শেষ হয়ে যাবে? এবার যে রকম মুড দেখা যাচ্ছে, যেহেতু একবার তাদের আন্দোলন সফল হয়েছে, তারা ধর্মেন্দ্র প্রধানকে কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে পদত্যাগ করতে বাধ্য করতে পেরেছে, সেহেতু তাদের তো মনোবল এখন অনেক হাই। সেহেতু তারা তো মনে করছে যে তারা পথে নামলেই, তারা আন্দোলন করলে পরে তার রেজাল্ট পাওয়া যাবে। সরকার দুর্বল হয়ে গেছে, প্রধানমন্ত্রী দুর্বল হয়ে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্বল হয়ে গেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তারা এখন আর শক্তিশালী মন্ত্রিসভা বলে মনে করছে না। তারা মনে করছে যে জনগণ সরকারের বিরুদ্ধে চলে গেছে, তারা মনে করছে যে সরকারের ভেতরেও অনেক ধরনের ভিন্ন ভিন্ন মত রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে। সুতরাং সরকারের ওপরে প্রেশার ক্রিয়েট করলে সরকার বাধ্য হয়ে তাদের দাবিগুলো মেনে নেবে। তো সুতরাং তারা তো সেই মনোবলটা যখন হাই আছে তখন তারা তো পিছিয়ে যেতে চাইবে না। এবার ধরে নিই আমরা যে এদেরকে গ্রেপ্তার করা হলো, তাহলে আন্দোলন কোন জায়গায় যেতে পারে?
এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে, আইসা মানে যে ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, তারাও এই আন্দোলনকে সমর্থন করার কথা অলরেডি ঘোষণা করে দিয়েছে। অনুমান করা হচ্ছে যে বিরোধী দলগুলোও তাদের তরফ থেকে নানান রকম ভাবে সহযোগিতা করবে এই আন্দোলনে। এবার এই আন্দোলনকে যদি সরকার ক্র্যাকডাউন করতে চায়, যদি সরকার এই আন্দোলনকে আটকে দিতে চায় অথবা ছত্রভঙ্গ করে দিতে চায়, তাহলে যে দিল্লিতে আরো বেশি সংখ্যায় যে যুবক যুবতী সারা দেশ থেকে গিয়ে জড়ো হবে না, এরপরে যে যন্তর মন্তরের মতন হয়তো দিল্লির বুকে বিভিন্ন জায়গাতে যে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে আন্দোলন শুরু হয়ে যাবে না, তা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? যন্তর মন্তরের অভিজ্ঞতার পরে গ্যারান্টি দিয়ে এটা বলা যাবে না যে যদি তাদের ওপরে পুলিশ বিভিন্ন রকম বল প্রয়োগ করে এবং তাদেরকে আন্দোলন করা থেকে জোর জবরদস্তি বিরত করার চেষ্টা করে, তাহলে এটা ওই দিনই মানে 5ই সেপ্টেম্বরই ওই আন্দোলন শেষ হয়ে যাবে, এরকমটা আর মনে করার মতন কোনো কারণ দেখা যাচ্ছে না। তো তার কারণে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ ডেফিনেটলি খুব সুচতুর ভাবে একটা মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। হতে পারে যে 5ই সেপ্টেম্বরের আগেই ভারত সরকার হয়তো সবগুলো এফআইআর সুপ্রিম কোর্টে জমা দিতে পারে। হতে পারে যে যেখানে যেখানে হ্যারাসমেন্টের অভিযোগ আসছে ছাত্রছাত্রীদের উপরে বা আন্দোলনকারীদের উপরে, সেখানে সেখানে হয়তো বিশেষ কোনো নির্দেশ দিতে পারে এগুলো যাতে না করা হয়, পুলিশ অপারেশন যাতে কোনো রকম ভাবে না করা হয়, কারোর বাড়িতে যাতে পুলিশ না যায়, কাউকে যাতে গ্রেপ্তার না করে, এবং সেই মামলাগুলো সবগুলো পেন্ডিং মামলাগুলো যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, এবং ওই তাদেরকে যারা মারা গেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের পরিবারে হয়তো একটা লামসাম অ্যামাউন্ট, সে 1 কোটি টাকাও হতে পারে বা তার চেয়ে সামান্য কম বা অনেকটা কম একটা অ্যামাউন্ট হয়তো তাদের পরিবারে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটা হয়তো ঘোষণা করে দিতে পারে। এবং দিল্লি পুলিশের তরফ থেকে হয়তো একটা আপনার ফর্মাল হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়া হতে পারে, যেখানে তারা হয়তো দুঃখ প্রকাশ করবে সেদিনের সেই লাঠিচার্জ এবং পেলেট গান ব্যবহারের জন্য। এরকম হয়তো বা, এটা আমার ধারণার কথা বলছি, হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যেহেতু সরকার চাইছে না আর কোথাওই বড় কোনো আন্দোলন হোক, যেহেতু সরকার আর আগের মতন শক্তিশালী এটা কেউ মনে করছে না, সেহেতু হতে পারে যে সরকার একটা মধ্যপন্থা অবলম্বন করে এইটাকে এইরকম ভাবে মিনিমাইজ করে দিতে পারে। কিন্তু কথা হলো যে আন্দোলনকারীরা যদি দেখে যে তাদের ডাকে সাড়া দিয়ে ভালো সংখ্যক ছেলে মেয়ে দিল্লিতে জড়ো হলো, জেনজিরা জড়ো হলো, এবং তারা উদ্দীপনাময় একটা অভিব্যক্তি প্রকাশ করলো, এবং তাদের তরফ থেকে দাবি উঠলো যে এরপরে অন্য কোনো মন্ত্রীর পদত্যাগের দাবি করাটাই সমীচীন হবে। যেমন পেলেট গান ব্যবহার নিয়ে যেহেতু অমিত শাহ তাদের সব্বার নজরের মধ্যে রয়েছেন, যে তাকেই তারা অভিযুক্ত করছেন, তারই পদত্যাগের কথা বিভিন্ন সময় বিভিন্ন জন বলেছেন, সেহেতু এবার যে তারা আবারও এরকম কোনো পদত্যাগের দাবি করে বসবেন না, বিশেষ করে অমিত শাহের পদত্যাগের দাবি করে বসবেন না, এটাও তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। ফলে 5ই সেপ্টেম্বর দিল্লিতে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন অত্যন্ত ক্রুশাল হতে যাচ্ছে। এই আন্দোলনটাকে শুরুতেই স্তীমিত করে দেওয়ার জন্য সরকার কোনো পরিকল্পনা নেয় না, আন্দোলন শুরু হওয়ার পরে তার উপর ক্র্যাকডাউন করে, সেটা দেখার জন্য আমাদের ডেফিনেটলি অপেক্ষা করতে হবে। আপনাদের কি ধারণা সেটা জানাবেন। আপনাদের কি মনে হয় যে ভারত সরকার তাদের দাবিগুলো যেগুলো এখনো অপরিপূর্ণ রয়েছে সেগুলোকে মেনে নিয়ে খুব শীঘ্রই এই পুরো যে প্রবলেমটা সেটার একটা ভালো সলিউশন খোঁজার চেষ্টা করবে, আর ওই আন্দোলন 5ই সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে যে আন্দোলনটা, সে আন্দোলনের আর দরকার হবে না, নাকি দিল্লির বুকে আরো একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের সূত্রপাত 5ই সেপ্টেম্বর হতে যাচ্ছে? এরকমটা কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের শীর্ষক সিএসডিএস সার্ভে বলছে জেনজিরাই বাজাবে ঘন্টা। হ্যাঁ, ঘন্টা তো কত জায়গাতেই আছে, মন্দির থেকে চার্চ, অফিস কাছারি, সকালে কানের কাছে, বিকেলে ঘড়ি ঘরে, কিন্তু বেশিরভাগ মানুষের স্মৃতিতে ঘন্টা মানেই হলো সেই ঢং 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 করে ছুটির ঘন্টা, ছুটি 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 বলে হাল্লার রাজার মতন ছুটে বেড়ানো। আর সম্ভবত সেখান থেকেই ঘন্টা বেজে গেছে, মানে খেলা শেষ, খেল খতম, টাটা গুড বাই। তো হঠাৎই দেশে সেই ঘন্টা বাজার একটা প্রিলিউড শুনতে পাচ্ছেন অনেকেই, প্রায় সর্বত্র সেই আলোচনা 2029 পার করতে পারবে কি এই সরকার। খানিকটা ওই 93 বছর বয়সে রোগ ভোগে ক্লান্ত শুয়ে থাকা মানুষটাকে নিয়ে যেরকম আলোচনা হয়, এই পুণ্যমি কি পার করতে পারবে দাদু, সেই রকম।
সেই রকম একটা ব্যাপার। কিন্তু ঠিক এখানেই দুটো প্রশ্ন আছে। এ তো আর 93 বছরের জরা আক্রান্ত দাদু নয়, এক শক্তপোক্ত সরকার, মাথায় নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, যে কোনো সময়ে গেলি গেলি হোকাস ফোকাস বলেই কোন ম্যাজিক কখন দেখাবেন কেউ জানে না। বাঞ্ছারামের মতন চোখ পিটপিট করে আবার উঠে বসে আরও বছর দশেক বেঁচে থাকার বায়নাও ধরতে পারেন। নাতবউয়ের মুখ দেখে যাব, হ্যাঁ হতেই পারে। রাজনীতিতে দুয়ে দুয়ে চারও হয়, আবার দুয়ে দুয়ে দুধও হয়, কাজেই সব কিছু সম্ভব। কিন্তু আপাতত হাওয়া উল্টো দিকে বইছে, আর সেই উল্টো হাওয়ার ইশারাগুলো ভারী স্পষ্ট। মাত্র কদিন আগে ছোট বড় দলগুলোকে গম পেশাই কলে ফেলে ভাঙানো হচ্ছিল। মানে দলে আছেই সাকল্যে 20-30 জনমা, 12-18-20 জন নাকি বিদ্রোহী, তারা নাকি বাগী। আপ ভাঙছে, উদ্ধব শিবসেনা ভাঙছে, তৃণমূল ভেঙে চুরমার, এনসিপি ভাঙছে, নাকি সমাজবাদী দলও ভাঙার মুখেই ছিল, এবং মিডিয়াতে জয়ডঙ্কা বাজছিল। আরে 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 কি হচ্ছে কি হচ্ছে, ডিলিমিটেশন আর এক দেশ এক ভোট বিল তো পাস হবেই, বিরোধী দল মুছে যাবে, এরকম একটা হাওয়া তৈরি হচ্ছিল। কিন্তু আচানক ইতনা সন্নাটা কিউ ভাই? ঠিক এই মুহূর্তে সেসব বিল নিয়ে কোনো কথা হচ্ছে না। যারা দল ভেঙে বেরিয়েছিলেন তারা এখন নাথবতী অনাথবতের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্টও নোটিশ দিয়েছে, স্পিকারও দিয়েছে, তুমিও ব্রুটাস, তুমিও। আম ছালা দুই যাওয়ার পরে মাথার পরচুলা পরে বসে থাকা আর কোনো গত্যন্তর থাকবে না তাদের। এদিকে নিজে বাঁচলে বাপের নাম, তাই আপাতত মোদিজির কড়া নির্দেশ জেএনজিদের সঙ্গে যোগাযোগ বাড়া। তাতে হলো কি, 73 বছর বয়সী গিরিরাজ কিশোর সিং মাথার চুলে ঝুঁটি বেঁধে, মানে ওই পেছন দিকে যেরকম বাঁধে আর কি জেনজিরা, ওনার বায়োলজিক্যাল এজের কথা বলছেন। মানে বায়োলজিক্যাল এজ মানে কি আমরা বুঝতে পারলাম না। তো পড়তেন এমনিতে ধুতি পাঞ্জাবি, এক গাল পান নাকি গুটকা মুখে রেখে যা বলতেন তা ভদ্র সমাজে উচ্চারণযোগ্য নয়। তিনি ক্যাজুয়াল ড্রেসে মাথার চুল পেছনে ঝুঁটি করে বেঁধে এসে জেনজি হওয়ার চেষ্টা করছিলেন। তো জেনজিরা বলেছেন পাক কিউ। উনি ভাবছেন ফাঁকতালে একটা হাততালি তো পাওয়া গেল, কিন্তু কেন? এই জেনজিরা একটা বড়সড় আন্দোলন খাড়া করেছেন, সেটাই কি একমাত্র কারণ? না, সেটা নয়। আর এখানেই ওই ঘন্টার প্রসঙ্গটা এসে যাচ্ছে। হ্যাঁ, হিসেব বলছে 2029-এ জেনজিরাই ঘন্টা বাজিয়ে দিতে পারে, ঘটি উল্টে দিতে পারে। সার্ভে সেই কথা বলছে, সোজা কথায় সব হিসেব গড়বড় করে দিতে পারে তারা। সিএসডিএস এর সার্ভে বলছে 2029-এর ডিসিসিভ ফোর্স কিন্তু এই জেনজিরা, যাদের মতিগতি ভালো নয়। আর যে সময়ে মোদিজিয়ান কোম্পানি কেবল বাওয়াল দিতে ব্যস্ত ছিলেন, নালার গ্যাসে স্টোভ জ্বালানো থেকে বিশ্বের সর্ববৃহৎ মন্দির নির্মাণে, ঠিক সেই সময় খেয়াল করেননি ওই জেনজিরা ক্রমশ ঝুঁকছে অন্যদিকে, উল্টো দিকে। একমাত্র এই বাংলা ছাড়া জেনজি ভোটারেরা প্রত্যেকটা রাজ্যে, এমনকি বিহারেও ক্রমশ বিজেপি বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন। এমন নয় যে তারা বেশি হয়ে গেছেন, কিন্তু ঢলটাও ধরে। আর সেই বৃদ্ধি শহরে বা গ্রামে খুব একটা আলাদাও নয়, মানে ক্যারেক্টারটাও আলাদা নয়। তার মানে খুব সোজা, শহরে বা গ্রামে আজকের প্রজন্ম বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে। আবার এই সিএসডিএস এর হিসেব বলছে 2029-এ ভোটারদের 50% হবে 18 থেকে 40 বছরের মধ্যে, কি তারও বেশি। এদের এক বিরাট অংশের চাকরি চাই, অন্যরা চাকরি পেতে হন্যে হয়ে ঘুরছেন, আর একটা অংশ চাকরি পাননি, পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন। কাজেই এই 50% ইউথ, যুবকদের হাতেই থাকবে আগামী নির্বাচনের চাবিকাঠি, আর সেখানেই ঘন্টাটা বেজে যেতে পারে। এতদিন এই যুবকদের এই চাহিদা ছিল না, ছিল বই কি, কিন্তু নির্বাচনের আগেই এসে যেত হিন্দু মুসলমান, শ্মশান কবর, মন্দির মসজিদ বিতর্ক। এরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুকেই মেনে নিয়ে ভোট দিত। আজ জেনজিদের সেই আন্দোলন সেই কাঠামোটাকেই ভেঙে দিয়েছে। নির্বাচনের আগে এসে মোদিজির এক বিশ্বগুরুর ইমেজ, এক প্রবল ব্যক্তিত্ব সেই জেনারেশনকে প্রভাবিত করত। আজ সেই ইমেজ নিম কা পাত্তা কড়ওয়া হয়ে গেছে। একটা সময়ে জেনজিরা ক্রমশ কংগ্রেসের জ্যাঠামশাই সুলভ আচরণের উল্টো দিকে দাঁড়িয়েছিল, এবং উল্টো দিকে যারাই দাঁড়িয়েছিল তাদেরকে সমর্থন করেছিল। আর সেই তারাই দেখছে A+B² ভীষণ দুর্দশা। তারা দেখছে দেশের সবথেকে বড় সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে তাদের আটশোলা উইপোকার সঙ্গে তুলনা করা হচ্ছে। আর তাদের হাতে সরকারি চাকরি তো দূরস্থান, একটা রোজগারের ভদ্রস্থ সুযোগও নেই। এরপরে যদি তারা ঘন্টা বাজায় তাহলে কি তাদের খুব দোষ দেওয়া যায়? আর সেটাই
গত 2017 থেকে শুরু হয়েছে, নিঃশব্দে কংগ্রেসের বা বিরোধী দলের ঝুলিতে 18 থেকে 40-এর মধ্যে ভোটাররা আস্তে আস্তে বেশি করে ভোট দেওয়া শুরু করেছেন। এবং আগামী নির্বাচনে 29-এ বা 29-এর দিকে যাওয়া যে নির্বাচনগুলো আছে সেগুলোতে জেনজির সংখ্যা এতটাই বেশি যে তারা যদি একধারে ভোটটা দেয় তাহলে সেই পাল, মানে সেই নৌকো যে সেই যাদের থেকে সেই ভোটটা চলে আসবে, সেই বিজেপির যে একটা সাংঘাতিক একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে কোনো কারুর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সিএসডিএস এর সার্ভে বলছে 50% ভোটার এবারে এই জেনজিদের, তারা 50% মোট ভোটার, এবং তাদের মধ্যে একটা বিশাল সংখ্যক, তাদের হিসেবে সেটা 68%, তারা কিন্তু এবারে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাচ্ছে। মানে ব্যাপারটা ভাবতে গেলেও গা শিউরে উঠবে এখন বিজেপিদের। এবং দেখুন, সেই জন্যেই একেবারে সেই গিরিরাজ কিশোর সিং থেকে নীতিন নবীন পর্যন্ত এই জেনজিদের কিভাবে সামলানো যায় তাই নিয়ে এখন ব্যস্ত। তাদের ব্যস্ততা, আর যারা দল ছেড়ে চলে গেছেন, নতুন দল তৈরি করেছেন, কোন বিল পাশ করানো হবে, কোন বিল পাশ করানো হবে না, সেসব নিয়ে নয়। সেই ট্রেনটা একটা গতি পাচ্ছে। বিজেপি এই শিফট, এই সরে যাওয়াকে প্রথমে তেমন গুরুত্ব দেননি, কিন্তু সেই হিসেব বলছে 2029-এর জেনজিরা ঘন্টা বাজাবে, ঢাকঢোল বাজবে, আর ঢাকঢোল ঘন্টা বাজলেই দুষ্টু বদমাশ লোকজনেরা আওড়াতে থাকে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবেই বিসর্জন। নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালাগালি করুন কিংবা সমর্থন করুন, দিনের শেষে একটু ভালো থাকার চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।